আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি আমাদের বল অধ্যায়ের ১৩তম ক্লাস। তো এই ক্লাসে আমরা কিছু খুচরা টপিক পড়ব। যদিও আমি এই জিনিসটা হালকার উপরে ঝাপসা দেখাই দিছিলাম, বাট আমাদের একটু ডিপলি জানা দরকার। এখান থেকে শুধু এমসিকিউ আসবে। আজকের এই যে প্রথম টপিকটা সেটা হচ্ছে বলের একটা প্রকার, সেটা হচ্ছে মৌলিক বল। এই মৌলিক বল থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে, আর কিচ্ছু আসবে না। শুধুমাত্র এমসিকিউ আসবে, এমসিকিউর জন্য আমাদের পড়া লাগবে। মোটামুটি এখান থেকে মানে যেকোনো একটা এক্সামে এমসিকিউ পাবা, হয় এসএসসি নয় স্কুল, যেকোনো একটা এক্সামে এমসিকিউ পাবা, সেটার একটা ওয়ারেন্টি আছে। তাহলে বুঝতেছো যে এই পেজটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো এই পেজটা আমাদের ভালো মতো উঠায় রাখতে হবে। তো প্রথম যে কথাটা সেটা হলো যে মৌলিক বল হচ্ছে 4 ধরনের। আমাদের মৌলিক বল হচ্ছে 4 ধরনের। ১ নাম্বার যে বলটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। ২ নাম্বার যে বলটা আছে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। ৩ নাম্বার যে বলটা আছে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এগুলো খুব ডিটেইলসে আমাদের জানা লাগবে না, বাট নামগুলোর সাথে অবশ্যই পরিচিত হওয়া লাগবে। এবং একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আমি এখানে যতটুকু লিখবো ততটুকুই এনাফ। এখান থেকে ইনশাল্লাহ এমসিকিউ একটা পাওয়া যাবে। আচ্ছা, মহাকর্ষ বলের যে ধর্মটা, মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণধর্মী। আকর্ষণধর্মী, আকর্ষণ করে এটা। আর মহাকর্ষ বলটা কাজ করে যে কোনো বস্তুর উপর, যে কোনো বস্তু প্লাস যে কোনো বস্তু। কেমন এটা? ধরো যে সূর্য এবং বৃহস্পতি গ্রহের মধ্যে একটা আকর্ষণ আছে, সেইটা একটা মহাকর্ষ বল। সেইটা একটা মহাকর্ষ বল। তারপর চাঁদ এবং বৃহস্পতির মধ্যে একটা আকর্ষণ বল আছে, সেইটা মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বলের একটা ছোট্ট একটা ভাগ হচ্ছে অভিকর্ষ বল। তো মহাকর্ষ বলটা হচ্ছে আকর্ষণধর্মী, অভিকর্ষ বলটাও আকর্ষণধর্মী। এখন কথা হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বলের মধ্যে তফাৎটা কোথায়? মহাকর্ষ বল হচ্ছে যে কোনো বস্তুর সাথে যে কোনো বস্তুর বল, যে কোনো বস্তুর উপর কাজ করে সেটা। বাট অভিকর্ষ বল যেটা, এটা হচ্ছে পৃথিবী প্লাস যে কোনো বস্তু। পৃথিবী প্লাস যে কোনো বস্তু। তাহলে আমি যদি বলি যে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে কি বলবো? এটাকে অবশ্যই অভিকর্ষ বল বলবো। এটাকে মহাকর্ষ বলও বলা যায়। কেন? কারণ যে কোনো বস্তুর সাথে যে কোনো বস্তুর আকর্ষণটা হচ্ছে মহাকর্ষ বল। যে কোনো বস্তুর সাথে যে কোনো বস্তুর আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ বল। অভিকর্ষ বলটা এক্সেপশনালি আমরা পৃথিবীর জন্য বলি যে পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে অভিকর্ষ বল। এটাকে মহাকর্ষ বলও বলতে পারবো। তাহলে মধ্য কথা কি হইলো আমাদের? ধরো সূর্য এবং পৃথিবী, কোন ধরনের বল কাজ করতেছে? অভিকর্ষ বল, মহাকর্ষ বল, দুইটাই বলতে পারবো। যদি বলি বৃহস্পতি এবং সূর্য, তখন শুধু মহাকর্ষ বল বলতে পারবো, অভিকর্ষ বল কিন্তু বলতে পারবো না। কারণ অভিকর্ষ বলের পৃথিবীর শব্দটা থাকতে হবে, পৃথিবীর সাথে যাদের যাদের আকর্ষণ সেটাই হচ্ছে অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল একটা উদাহরণ যদি আমি এখান থেকে লিখে রাখি এভাবে, যে ধরো যে বৃহস্পতি গ্রহ প্লাস হচ্ছে সূর্য, আর অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর সাথে যে কোনো বস্তু। ধরো যে পৃথিবী প্লাস সূর্য, এই দুজনের মধ্যে যে আকর্ষণ বলটা, সেইটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। তার মানে যেখানে পৃথিবী থাকবে না সেটাই মহাকর্ষ বল হয়ে যাবে, আর পৃথিবী যেখানে আছে সেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলটাকে আবার মহাকর্ষ বলও বলতে পারবো। ওকে, এটা কোন ধর্মী এটা ইম্পর্টেন্ট আমার জানা, এটা হচ্ছে আকর্ষণ ধর্মী বল। এটা হচ্ছে আমাদের আকর্ষণ ধর্মী বল, এইটা আমাদের মনে রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, এর পরবর্তীতে ২ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল।
এখন তড়িৎচুম্বকীয় বল যেটা, এটা কেমন ধর্মী? এটা আকর্ষণ ধর্মীয় হইতে পারে, বিকর্ষণ ধর্মীয় হইতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ দুই ধর্মী হতে পারে। আকর্ষণ বিকর্ষণ দুইটা ধর্মী হতে পারে। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বল এটা সাধারণত চার্জের উপর কাজ করে। কাজ করে কার উপর? চার্জ বা আধানের উপর কাজ করে। চার্জ বা আধানের মধ্যে কাজ করে। এই জিনিসটা পড়বো আমরা ফিজিক্সের চ্যাপ্টার 10-এ পড়বো আমরা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আর মহাকর্ষ বল এই চ্যাপ্টারেই পড়বো আমরা। এই বল অধ্যায়ে মহাকর্ষ বলটা পড়বো। আর তড়িৎচুম্বকীয় বল যেটা, এটা আমরা পড়বো পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 10। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল আমরা ওইভাবে পড়াশোনা করি না, কারণ আমাদের লেভেলে এটা নাই। এটা হচ্ছে ইন্টারের ভিতরে আছে, যদিও ইন্টারে অতটা লাগে না আমাদের। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল যেটা, এটাকে বলা হয় বিটা রশ্মি। কিভাবে মনে রাখবা বিটা রশ্মি মানে কি? বিটা রশ্মি হচ্ছে তেজস্ক্রিয়তা থেকে আসে, এটা অন্য অধ্যায়ের পড়া, এই অধ্যায়ে আমি আলোচনায় আনবো না। তো কিভাবে মনে রাখবা? এইভাবে মনে রাখবা, দুর্বল বতে হচ্ছে বিটা। কারণ সবল নিউক্লিয় বল নাকি দুর্বল নিউক্লিয় বল কোনটা বিটা রশ্মি থেকে নির্গত হয়? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলটা বিটা রশ্মির মাধ্যমে নির্গত হয়। বিটা রশ্মির মাধ্যমে নির্গত হয় হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, যাতে সবলের সাথে প্যাচ না লেগে যায়। তাহলে দুর্বল জিনিসটা হচ্ছে বিটা রশ্মি, দুর্বল বিটা রশ্মি। আচ্ছা, এইটার পাল্লাটা আমাদের মনে রাখা লাগবে, পাল্লা বা রেঞ্জ, যে কত দূরত্বে এটা কাজ করতে পারে। পাল্লা বা রেঞ্জ এটা কত দূরত্বে কাজ করতে পারে, সেটা হচ্ছে 10⁻18 মিটার। তাহলে এটার পাল্লাটা আমাদের মুখস্থ রাখা লাগবে, যে 10⁻18 মিটার পর্যন্ত এটা কাজ করতে পারে, পাল্লা বা রেঞ্জ। তার মানে দুর্বল নিউক্লিয় বল দুইটা বস্তুর মধ্যে কাজ করবে, তারা অনেক কাছাকাছি অবস্থান করবে। 10⁻18 মিটার অনেক কাছাকাছি, কিন্তু অনেক ছোট। 10⁻18 মিটার অনেক কাছাকাছি অবস্থানে থাকলে দেন দুর্বল নিউক্লিয় বলটা কাজ করবে। ওকে, এখান থেকে এতটুকু জানলেই হবে। আর সবল নিউক্লিয় বল যেটা, এটার পাল্লাটা মনে রাখতে হবে, এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। 10⁻15 মিটারকে তুমি 1 ফেমটোমিটারও বলতে পারবা, অথবা 1 ফেমটোমিটার। এই জিনিসগুলো আমরা শিখবো ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে, যদিও তোমরা প্রথম চ্যাপ্টার স্কুলে শেষ করে ফেলছো, আমরা কিন্তু পড়ি নাই এখনো। তো 10⁻15 মিটারকে 1 ফেমটোমিটার কিভাবে বের করলাম, এগুলো আমাদের প্রথম অধ্যায়ের পড়া। তো এখন আমি যাচ্ছি না ওইখানে, যখন পড়াবো তখন একবার মনে করাই দিব যে সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। 10⁻15 মিটারকে তুমি 1 ফেমটোমিটার বলতে পারবা, অর্থাৎ 1 ফেমটোমিটার সমান সমান হচ্ছে 10⁻15 মিটার। ওকে, এখন কথা হচ্ছে সবল নিউক্লিয় বলটা কোথায় কাজ করে? তোমরা রসায়ন পড়ছো, রসায়নে যে নিউক্লিয়াস দেখছো না, পরমাণু নিউক্লিয়াস, এই যেটা মনে করো নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, পরমাণুর একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে আমাদের নিউট্রন এবং প্রোটন। নিউক্লিয়াসের মধ্যে থাকে কে? নিউট্রন এবং প্রোটন। এই যে নিউট্রন এবং প্রোটন যেভাবে আবদ্ধ আছে, তাহলে এই যে নিউট্রন এবং প্রোটন এই যে নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ অবস্থায় আছে, আটকা অবস্থায় আছে, এই আটকে থাকতেছে কোন বলের মাধ্যমে? সবল নিউক্লিয় বলের মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা যতটুকু মনে রাখবো, নিউট্রন প্লাস প্রোটন নিউক্লিয়াসে, কিছু বলতেছো? না ভাই, ভাই উঠাবো পুরোটা? হ্যাঁ, এতটুকু উঠাই দিতে পারো, আমি অনেক স্লো পড়াচ্ছি তো। ওকে ওকে। নিউট্রন প্লাস প্রোটন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে সবল নিউক্লিয় বলের মাধ্যমে। আর লিখতেছি না, সবল নিউক্লিয় বলের মাধ্যমে হচ্ছে নিউট্রন এবং প্রোটনগুলো নিউক্লিয়াসের ভিতরে আটকা অবস্থা থাকে, বন্দি অবস্থা থাকে। এই শক্তির মাধ্যমে বন্দি অবস্থা থাকে, নয়তো তারা ছিটকে যেত, বের হয়ে যেত। কেন বের হয়ে যেত সেইটা যদি একটু বিশ্লেষণ করতে চাই, দেখো নিউক্লিয়াসের ভেতরে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। এটা যদি আরেকটু ডিপলি ভাঙি, নিউট্রনের তো কোনো চার্জ নাই, তোমরা পড়ছো, নিউট্রন তো নিরপেক্ষ।
তার প্রোটনেতে কিন্তু পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। কালি হচ্ছে না কেন? কালি শেষ হয়ে গেল নাকি? তাহলে এটা হচ্ছে পজিটিভ যে চার্জগুলো দিলাম, এটা মনে করো হচ্ছে প্রোটন থেকে দিছি, প্রোটন থেকে আসছে হচ্ছে পজিটিভ চার্জগুলো। ধরো নোটপ্যাডটা ঝামেলা করতেছে। আচ্ছা, আমি এখানে প্রোটনের চার্জগুলো আঁকাইছি এই যে কমলা কালার রঙে। নিউট্রনে তো কোনো চার্জ নাই, নিউট্রনগুলো নিরপেক্ষ। আমি মনে করো নিউট্রনগুলো শূন্য দিয়ে আঁকাইতেছি এভাবে। তাহলে তোমরা একটা জিনিস হয়তো জানো যে সমধর্মী চার্জগুলো বিকর্ষণ করে, অর্থাৎ পজিটিভ এবং পজিটিভ ওরা কি করবে? বিকর্ষণ করবে। তো ঝামেলা করতেছে। আচ্ছা, পানি পড়ছে এর জন্য কাজ করতেছে না। ভাই কালকে থেকে আর আগে থেকে পড়ি। হ্যাঁ, পড়তে পারবো আগে থেকে, সমস্যা নাই। ভাই ফদর সময় বললে ভালো না? সকালে ফজরের সময় রাইতে রাইতে ফজরের সময়। ফজরের সময় তো সবার ওরকম ভাবে ঘুম পায়, আমি তো ঘুমাই না ভাই ফজরের আপনার টাইম। লাই আর কি 7টা 7:30 দিক দিয়ে আগে টাইমে পড়ি ভাই, 7:30 দিক দিয়া। হ্যাঁ, পড়তে পারবে, ভাই কোনো আকিব সমস্যা নাই। আকিব বেশি বোঝে। হ্যাঁ ভাই আগে বেন পুতিতে ভাই ওর কথা শুনেন আছে আপনি? না না, সবার কথাই শুনতে হবে। কদি সবার কথা শুনতে হবে, একদিন সকালে একদিন সন্ধ্যায়। আচ্ছা, পজিটিভ এবং পজিটিভ মানে প্লাস প্লাস এরা কি করবে? অলওয়েজ বিকর্ষণ করবে। এই জিনিসগুলো জানবো কোন চ্যাপ্টারে? 10 নম্বর চ্যাপ্টারে শিখবো আমরা। প্লাস এবং মাইনাস যদি থাকে এরা কি হচ্ছে? আকর্ষণ করবে। আমার হচ্ছে হাত ঘেমে যাচ্ছে তো এটা। ভাই গ্লাভস লাগান। গ্লাভস লাগাবো? এমনি হাত হাত ঘেমে যাচ্ছে, গরম না, আমি ফ্যান অফ করে রাখছি। ও সেই সেই গরম, সেই। ভাই ঢাকা কবে আছেন? গতকালকে আসলাম। আচ্ছা, এটা মনে রাখতে হবে আমাদের, দুইটা চার্জ যদি পজিটিভ হয় মানে একই ধর্মী চার্জ, একই ধর্মী চার্জ, একই ধর্মী মানে কি? দুইটাই পজিটিভ, দুইটাই প্লাস প্লাস, ধনাত্মক ধনাত্মক, তারা কি করবে? বিকর্ষণ করবে। আর যদি প্লাস মাইনাস আসে তারা আকর্ষণ করবে। প্লাস মাইনাস আসলে আকর্ষণ করবে, আবার মাইনাস মাইনাস কিন্তু আবার বিকর্ষণ করবে। তাহলে মাইনাস মাইনাস এবং প্লাস প্লাস যদি একই ধর্মী চার্জ থাকে তারা কি করবে? অলওয়েজ বিকর্ষণ করবে। আর প্লাস মাইনাস আলাদা আলাদা যদি চার্জ থাকে তারা তারা হচ্ছে আকর্ষণ করবে। ওকে, তো এখানে দেখো নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো কিন্তু পজিটিভ চার্জ যুক্ত। দেখো পজিটিভ চার্জ যুক্ত একসাথে আছে, নিউট্রনে তো কোনো চার্জ নাই। তাহলে পজিটিভ গুলো পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে কি করার কথা? তাহলে তো প্রোটনগুলো নিউক্লিয়াস থেকে বের হয়ে যাওয়ার কথা। এরা এরা একে অপরকে যদি বিকর্ষণ করে, ধাক্কা দিয়ে তো একজন আরেকজনকে বের করে দেওয়ার কথা। তো যদি বের করেই দিত তাহলে তার নিউক্লিয়াসের অস্তিত্ব থাকতো না। এখন বের করে দিতে পারে না, কারণ তারা একটা বলের মাধ্যমে যুক্ত অবস্থায় আছে। কোন বলের মাধ্যমে? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এতটুকু জানলেই হবে আমাদের এখানে।
আমাদের এখানে এতটুকু জানলেই হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল এখানে কোনটা। প্রথমত সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। শক্তিশালিতার, আচ্ছা এটা কি বলে বাংলায়, শক্তিমাত্রার ক্রম। শক্তিমাত্রার ক্রমটা হচ্ছে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। তারপর যেটা আছে, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, শর্টকাটে লিখতেছি। তারপরে হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল বা বিটা রশ্মি যেটা। তারপরে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তাহলে যেটা দেখতেছি, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে কি, সবচেয়ে ছোট মহাকর্ষ বলের শক্তি, আকারে ছোট না, মানে শক্তি বা এনার্জি সবচেয়ে কম। সবল নিউক্লিয় বলে এনার্জি সবচেয়ে বেশি, তারপরে তড়িৎ, তারপরে দুর্বল, তারপরে মহাকর্ষ। এইভাবে সিরিয়াল অনুযায়ী, সিরিয়ালটা আমাদের মনে রাখা লাগবে। এখান থেকে আরেকটু ডিটেলস পড়ার জন্য আমি পরবর্তী স্লাইডটা রাখছি, সেইটা একটু চোখ বুলাই নিতে হবে আমাদেরকে। আচ্ছা, আশা করি তোলা হয়েছে। আর 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড তো শেষ। 5 সেকেন্ড ভাই। শেষ ভাই। ওকে, তো এই স্লাইডটা হচ্ছে চোখ বুলাবা, এটা বই থেকে নেওয়া। এটা চোখ বুলাবা, এটা এখানে মানে পাল্লাগুলা দেওয়া আছে প্লাস। হ্যাঁ, না এটা তুলতে হবে না, এটা স্লাইডে থাকবে। ওকে ওকে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা চোখ বুলাবো, এটা বইতে এইভাবে আছে। যেমন এই যে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলের পাল্লা, এই যে পাল্লা দেওয়া আছে 10⁻15 মিটার। তারপরে তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16 মিটার। এখানে 10⁻16 আছে, আমি 10 কত দিয়ে করাইছি, 10⁻18 দিয়ে করাইছি, সমস্যা নাই। এক এক বই এক এক রকম। 10⁻18 না, উল্টা বলতেছি। সবল নিউক্লিয় বল হচ্ছে, আচ্ছা 10⁻18 দুর্বল নিউক্লিয় বল। এখানে আমি 10⁻18 দিয়ে করাইছি আর কি, কাছাকাছি। বাট 10⁻18টা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট বেশি। এক একটা বই এক এক রকম, আশেপাশে যেগুলো থাকবে সেইগুলোই আমাদের দাগায় নিতে হবে। আচ্ছা, এই যে আপেক্ষিক সবলতা জিনিসটা কি? সবলতা মানে হচ্ছে শক্তিমাত্রা। শক্তিমাত্রা দেখো, সবল নিউক্লিয় বলের শক্তিমাত্রা 10⁻41। তারপরে তড়িৎচুম্বকীয় বল 10⁻31। তারপরে 10⁻30 হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের শক্তি। আর 1 হচ্ছে মহাকর্ষ বল। তাহলে সবচেয়ে বড় কে? এটা, তারপরে এটা, তারপরে এটা। এই সিকোয়েন্সে আমি লিখে দিয়েছিলাম যে সবল নিউক্লিয় বল ইজ গ্রেটার দেন তড়িৎ, ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এটা হচ্ছে শক্তি মাত্রার ক্রম, যে কার শক্তি সবচেয়ে বেশি, কার শক্তি সবচেয়ে কম, এটাই। ওকে, এটা শুধু চোখ বলে নিলেই হবে আমাদের। এখন আসো সাম্যতা এবং সাম্যতাবিহীন বল, এটা বলতে কি বোঝায়? এটা খুবই শর্টকাটে আমরা জানবো, সাম্যতা এবং সাম্যবিহীন বলটা কি, সাম্যতাবিহীন বল। তা প্রথমে আসো যে সাম্যতা, সাম্যতা বা সাম্য বল যেটা। তো একটা বস্তুর উপর, ধরো যে এটা একটা বস্তু, তো এই বস্তুর উপর বিপরীত দিক থেকে মুখোমুখি মুখোমুখি দুইটা বল কাজ করতেছে মনে করো। তাহলে এই বরাবর মনে করো যে বল কাজ করতেছে, ধরো 8 নিউটন, এই বরাবর কেউ ধাক্কা দিতেছে 8 নিউটন বলে। তাহলে বস্তুটা কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে, স্থির। কথা হচ্ছে যে তুমি ডান পাশ থেকে 8 নিউটন দিলা, বাম পাশ থেকে আবার 8 নিউটন দিলা, তাহলে এই বল দুইটা কি, বল দুটি মুখোমুখি, আর বল দুইটার মান সেম। তার মানে একই মানের দুটি বল, একই মানের দুটি বল মুখোমুখি কাজ করে।
একই মানের দুটি বল কি করতেছে এই বস্তুটার উপর মুখোমুখি কাজ করতেছে। মুখোমুখি কাজ করতেছে এবং বস্তুটা কি অবস্থায় আছে? বস্তুটি স্থির অবস্থায় আছে। তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের সাম্য বল। সাম্য বল কেন? সমান মানের দুটি বল, সমান মান, একই মান, 8 নিউটন 8 নিউটন, এখানে 10 নিউটন 10 নিউটন হইতে পারে, 100 নিউটন 100 নিউটন হইতে পারে। সাম্য বল মানে হচ্ছে ডিস্টার্ব করতেছে। সাম্য বল মানে হচ্ছে সমান মানের দুটি বল বিপরীত ভাবে কাজ করবে, মুখোমুখি কাজ করবে। মুখোমুখি মানে কি? একটা আরেকটার দিকে কাজ করবে। যেমন 8 নিউটন এই 8 নিউটনের দিকে কাজ করতেছে, এই 8 নিউটন আবার এই 8 নিউটনের দিকে কাজ করতেছে। দুইজন মুখোমুখি অবস্থায় আছে, দুইজন মুখোমুখি অবস্থায় আছে। তাহলে এই বস্তুটার কি অবস্থা থাকবে? স্থির অবস্থায় থাকবে। আচ্ছা, বস্তুটা যদি স্থির অবস্থায় থাকবে, স্থির অবস্থায় থাকে, তাহলে ওর কি কোনো ত্বরণ থাকবে? ত্বরণ তো শূন্য। স্থির বস্তুটা, ওর তো ত্বরণ নাই, বেগও নাই, ত্বরণও নাই, তাহলে বেগও শূন্য, ত্বরণও শূন্য। আর ত্বরণ যদি শূন্য হয়ে যায় তাহলে এখানে তো বলও শূন্য হয়ে যাবে। মানে কি বলে এটাকে? বলা হয় লব্ধি বল। এই শব্দটা তোমরা জানো না অতটা ভালো মতো। লব্ধি বল, এটা একটু ডিটেলসে আমরা জানবো, তবে অতটা লাগে না। লব্ধি বল, লব্ধি বল এখানে শূন্য। এফ নেট দ্বারা লিখে হচ্ছে লব্ধি বল, এফ নেট, এটা হচ্ছে শূন্য। কেন শূন্য? কারণ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এ যদি শূন্য হয়ে যায়, ত্বরণ শূন্য, বস্তুটা স্থির, বেগ জিরো, বেগ জিরো মানে ত্বরণ জিরো, আর ত্বরণ জিরো মানে হচ্ছে এফ নেট বা বলটাও জিরো হয়ে যাবে আমাদের। আচ্ছা, লব্ধি বল বলতে কি বোঝায়? লব্ধি বল বলতে বোঝায় এই বস্তুটা যত বল আসলে ফিল করতেছে, এই বস্তুটা আলটিমেটলি বস্তুটার উপর যত বল কাজ করতেছে, আলটিমেটলি ক্যালকুলেশন করে যত বল কাজ করতেছে। আচ্ছা দেখো, এটা কমন সেন্সের বিষয়। ধরো এদিক বরাবর কেউ তোমাকে 5 নিউটন বলে টান দিচ্ছে, এদিক বরাবর কেউ তোমাকে 10 নিউটন বলে টান দিচ্ছে। 10 না দিয়ে এখানে ধরো যে 13 নিউটন বলে টান দিচ্ছে। এটা মনে করো হচ্ছে এটা তো ডান দিক আর এটা বাম দিক। তুমি কোন দিক বরাবর যাবা? অবশ্যই ডান দিক বরাবর যাবা, কারণ ডান দিক বরাবর তোমার টান বলটা কি বেশি। এই দিকে তোমাকে 13 নিউটন বলে টান দিছে, আর এই দিক বরাবর তোমাকে 5 নিউটন বলে টান দিছে, তুমি অবশ্যই ডান দিক বরাবর যাবা। এখন কথা হচ্ছে ডান দিক বরাবর তুমি ফিল করবা কত? ডান দিক বরাবর তুমি ফিল করবা কত? ডান দিক বরাবর তুমি ফিল করবা, দেখো ওই 5 নিউটন যদি বাদ দিয়ে দিই, ডান দিক বরাবর তুমি ফিল করবা কত আসলে? 13 থেকে 5 বাদ দিলে 8 5 13 না, তাহলে 8 নিউটন। ডান দিক বরাবর তুমি 8 নিউটন টান বল ফিল করবা। তোমাকে এই যদি এইভাবে বলা যায়, এটা এইভাবে বোঝার কথা। তোমাকে কেউ একজন এই যে মনে করো তুমি, তোমাকে এদিক বরাবর কেউ টানতেছে 20 মানে টানতেছে, এদিক বরাবর কেউ 10 মানে টানতেছে, 10 মানে টানতেছে, বা 10 নিউটন বলে টানতেছে, এখানে মনে করো 20 নিউটন বলে টানতেছে। তুমি আসলে কোন দিক বরাবর যাবা? তুমি কিন্তু এইদিকে যাবা। এখন এদিকে কত বলে যাবা? এদিকে 20 নিউটন, এদিকে 10 নিউটন, তাহলে এদিকে 10 নিউটন তো বাদ চলে যাবে, ও তো যাবে এদিক বরাবর, যাবে এদিক বরাবর। কত যেতে যাবে? এই 20 থেকে 10 বাদ যাবে, যত বলে 20 পিছন দিকে টানতেছে, 10 বাদ যাবে, এই 10 নিউটন বলে, বাকি 10 নিউটন বলে সে সামনের দিকে যাবে। কিভাবে বের করলাম? 20 বিয়োগ 10, তাহলে যাচ্ছে হচ্ছে 10 নিউটন বলে। এখানে কিভাবে বের করছি? 13 বিয়োগ 5। তো এই জিনিসটা যে করলাম আমরা, এটাকে বলা হয় হচ্ছে লব্ধি বল নির্ণয় করা। লব্ধি বল নির্ণয় করা, লব্ধি বল নির্ণয় করা এই জিনিসটাকে বোঝায়। লব্ধি মানে হচ্ছে নেট, আসলে কাজ করতেছে কত বল, সেইটা হচ্ছে আমাদের লব্ধি বল। কাজ করতেছে কত বল, সেইটা হচ্ছে আমাদের লব্ধি বল। আচ্ছা, তাহলে এখানে লব্ধি বল হচ্ছে আমাদের শূন্য। লব্ধি বল সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত জানবো। তো এখানে আমরা সাম্য বলটা দেখলাম। সাম্য বল হচ্ছে একই মানের দুটি বল যেটা মুখোমুখি কাজ করে, ঠিক আছে? ওকে। এখন অসাম্য বল কোনটা? ঠিক এটার বিপরীত। ধরো এখানে একটা বস্তু আছে, এদিক বরাবর কেউ 8 নিউটন বলে ধাক্কা দিছে, এদিক বরাবর আবার মুখোমুখি কেউ 3 নিউটন বলে ধাক্কা দিছে। তাহলে এদিক বরাবর 8 নিউটন বলে ধাক্কা দিছে, এদিক বরাবর 3 নিউটন বলে ধাক্কা দিছে, তাহলে এটা তো সমান মানের দুটি বল হইল না। তাহলে বস্তুটা কি স্থির থাকবে? স্থির থাকবে না। বস্তুটা যাবে কোন দিকে? এই দিক বরাবর যাবে। কিভাবে বুঝলাম? এদিক বরাবর তো বেশি জোরে ঠেলা দিছে, এদিক বরাবর কম বলে ঠেলা দিছে, তাহলে ঠেলা যেহেতু এদিক বরাবর বেশি, ডান দিক বরাবর বেশি ঠেলা, তাহলে ডান দিক বরাবর বস্তুটা যাবে, এখন কথা হচ্ছে ডান দিক বরাবর কত বলে যাবে সেটা কিভাবে বের করবো? এফ নেট বা লব্ধি বল, যেটা লব্ধি বলটা কিভাবে বের করবো? এই 8-এ যাচ্ছে, আবার 3-এ ঠেলতেছে, 8-এ এদিক বরাবর টানতেছে,
তোমার আবার 3 এদিক বরাবর কেউ ঠেলতেছে, তুমি সামনের দিকে যাবা কততে? 8 বিয়োগ 3 5-এ। একটু কমন সেন্সের বিষয়। সামনে তোমাকে পিছন থেকে কেউ 8-এ ঠেলতেছে, আবার সামনে থেকে কেউ 3-এ ঠেলতেছে, তুমি সামনে যাবা কত? 5-এ। 8 বিয়োগ 3 আসলে যাবা কততে? 5-এ। সেটাই তোমার লব্ধি বল। আসলে তুমি কত বল কাজ করতেছো সেটা হচ্ছে তোমার লব্ধি বল। তোমার উপর আসলে কত বল কাজ করতেছে সেটা হচ্ছে লব্ধি বল। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এখানে এফ নেট হচ্ছে 5। তার মানে এখানে এফ নেট বা বল যেটা লব্ধি বল, নেট দ্বারা কি বোঝাচ্ছে? লব্ধি বল। লব্ধি বল যেটা সেটা এখানে শূন্য হয় না। আগেরটা কি হয়েছে? আগেরটা কিন্তু শূন্য হয়েছে। কোথায়? এটা সাম্য বলে। সাম্য বলে লব্ধি বলটা শূন্য হয়েছে, কিন্তু যেইটায় লব্ধি বলটা শূন্য হবে না, ভিন্ন মানের দুটি বল বিপরীত দিকে কাজ করবে, সেটা হচ্ছে অসাম্য বল। অসাম্য বল, ঠিক উল্টা আর কি। আরে আচ্ছা, তাহলে পার্থক্যটা কি হইলো? তুমি দাঁড়ায় আসো, তোমার পিঠের মধ্যে কেউ একজন ঠেলতেছে 5 নিউটন বলে। তুমি দাঁড়ায় আসো, মনে করো তোমার পিছন দিক থেকে কেউ ঠেলতেছে 5 নিউটন বলে, সামনের দিক থেকেও কেউ ঠেলতেছে 5 নিউটন বলে। আলটিমেটলি কি হবে? তুমি তো নড়াচড়াই করতে পারবা না, সামনেও যাবা না পেছনেও যাবা না, সামনেও যাবা না পেছনেও যাবা না। তাহলে ব্যাপারটা কি হইলো? তাহলে তুমি স্থির অবস্থায় থাকলা, এবং এই যে যে দুইটা বল বিপরীতমুখী কাজ করতেছে, এই বল দুইটাকে বলা হবে সাম্য বল। বাট এখন যে ঘটনাটা, একজন পিছন থেকে 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, একজন সামনে থেকে 2 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, সামনে থেকে 2 নিউটন বলে ধাক্কা দিচ্ছে। আলটিমেটলি কিন্তু এখন তুমি আর থাইমা থাকবা না, পিছন থেকে জোরে ধাক্কা দিচ্ছে, সামনে থেকে আস্তে ধাক্কা দিচ্ছে, তুমি সামনের দিকে যাবা, সামনের দিকে যাবা অবশ্যই, তাই না? তো সেটা হচ্ছে অসাম্য বল। তখন ওই দুইটা বলটাকে বলা হবে অসাম্য বল। ঠিক আছে? অসাম্য বল, দুইটা ভিন্ন মানের বল কাজ করবে এখানে। এখানে হচ্ছে একই মানের বল, এখানে হচ্ছে দুটি ভিন্ন মানের বল। এগুলো লেস ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পরীক্ষা আসে না। যদি কখতে আসে সংজ্ঞাটা শুধু লিখে দিবা, একই মানের দুটি বল মুখোমুখি কাজ করলেই সেটাকে সাম্য বল বলা হয়, এবং যদি বস্তুটি স্থির থাকে। অবশ্যই বস্তুটি স্থির থাকা লাগবে, তাহলে সেটা হচ্ছে সাম্য বল। ওকে, নেক্সট। আচ্ছা, এইটা ছিল একটা অফ টপিক, এই জিনিসটা আমাদের পড়া দরকার ছিল আগে, যে জিনিসটা আমরা এখনো পড়ি নাই। এই জিনিসটা একটা অফ টপিকের ভিতরে পড়ে। মোটামুটি এটা আসে না, তবে আমি চিন্তা করতেছি, আমার মনে হচ্ছে আসবে এবার প্রশ্নে। যেহেতু তোমাদের এবার সংক্ষিপ্ত প্রশ্নের সিস্টেম আছে, আগে আমাদের সময় কি ছিল জানো? 5টা সৃজনশীল অ্যান্সার করা লাগতো। তোমাদের এবার মনে হয় 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, আর 10 নম্বরের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। মোট 10 নম্বরের 5টা সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এক একটা প্রশ্নের মান হবে 2 করে। তো ওই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের টুকটাক জিনিসপত্রগুলো পড়া লাগবে। আচ্ছা, তো এটা একটা প্রতিপাদনের মতো। বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র কোনটা? দ্বিতীয় সূত্র হচ্ছে এইটা, বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। ভরবেগের পরিবর্তনের হারের সমান, এখান থেকে আমরা যেটা দেখছিলাম F = ma আসে। এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। মেইনলি দ্বিতীয় সূত্র কিন্তু এইটা উপরেরটা, এটা থেকে আমরা ভাঙায় এইটা আনি। উপরেরটা হচ্ছে দ্বিতীয় সূত্র। যদি তোমাকে বলে দ্বিতীয় সূত্র কোনটা, ভরবেগের পরিবর্তনের হার বলের সমান, প্রযুক্ত বলের সমানুপাতিক, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র ছিল, আমরা পড়ছি। দ্বিতীয় সূত্রটাকে ভাঙানোর পরে একটু ভাঙালে 2 লাইন ক্যালকুলেশন করলে F = ma আসে। তো এই জিনিসটা হচ্ছে বেশি ফেমাস, এই জন্য আমরা বলি এটাই দ্বিতীয় সূত্র। না, এটা দ্বিতীয় সূত্র না, দ্বিতীয় সূত্র থেকে আসে এটা। ওকে, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র তো আমরা পড়ি নাই, প্রথম সূত্র আমরা পড়ছি জড়তা। জড়তা কি ছিল? জড়তা ছিল যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে যে কোনো বস্তু যেভাবে আছে আজীবন সেভাবেই থাকতে চায়, এবং এই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। তো প্রথম সূত্র আশা করি মনে হয় টুকটাক মনে আছে তোমাদের, ভুলে গেছো রিভিশনের অভাবে। জড়তা জিনিসটা ছিল কোনো বস্তু যেভাবে আছে আজীবন ওইভাবেই থাকতে চায়, যদি ওরে বাহ্যিকভাবে কেউ ডিস্টার্ব না করে, বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করা হয়। তুমি একটা টেবিল, ওরে যদি ধাক্কা না দাও আজীবন কিন্তু ওইভাবেই থাকবে, টান না দাও, কিছু না করো, আজীবন ওইভাবে থাকবে, এইভাবে থাকতে চাইবেও। এই চাওয়ার যে প্রবণতাটা, এটাই কিন্তু ওর জড়তা, তাই না? আচ্ছা, তাহলে জড়তার ক্ষেত্রে কি হয়? বাহ্যিক বল প্রয়োগ হয় না, বাহ্যিক বল প্রয়োগ হয় না। তার মানে কি? F = 0, তুমি কোনো বলই দিচ্ছ না, বাহ্যিক বল দেওয়া যাবে না, বাহ্যিক বল দিলে তো হইল না, বাহ্যিক বল না দিলে
কোনো বস্তু যেভাবে আছে সেভাবেই থাকতে চায়, সেটা হচ্ছে জড়তা। তাহলে এফ যদি 0 হয়ে যায়, এফ 0 মানে কি, এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে এফ এর মান যদি 0 হয়, এম এ, দেখো এখান থেকে এমটা এই পাশে এসে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাবে, তার মানে এর মানও কি আসবে, 0 আসবে। তাহলে বল যখন 0 হয়, ত্বরণ তখন 0 হয়। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। আর আরেকটা বিষয় গতি অধ্যায়ে পড়ছি, ত্বরণ কখন 0 হয়, সমবেগে। সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0 হয়। সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0 হয়, গতি অধ্যায়ে আমরা পড়ছি, অবশ্যই রিভিশন দেওয়া লাগবে। তো সমবেগের ক্ষেত্রে ত্বরণটা 0 হয়। ত্বরণ 0 মানে কি, ত্বরণ 0 মানে হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা হচ্ছে সমবেগ। তাহলে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, বেগের কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে আদিবেগ যা ছিল তাই তো শেষ বেগ হবে। আদিবেগ আর শেষ বেগ সমান হবে। ধরো 10, তুমি একটা বাইক 10-এ চালাতেছিলা, ব্রেকও করলা না, কিছুই করলা না, ওই গাড়ি কিন্তু আজীবন 10-এই চলতে থাকবে। তাহলে আদিবেগ যা 10 ছিল, শেষে কিন্তু বেগ মাপলে 10-ই দেখা যাবে। তাহলে আদিবেগ এবং শেষ বেগ কি হবে, সেম হবে। যেটাতে বললাম যে একটা বাইক তুমি 10-এ চালাইতেছো, তাহলে আদিবেগ কত, 10। এখন 1 ঘন্টা পরে মাইপে দেখলাম ওই বেগ স্পিড 10-ই আছে, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় নাই, ব্রেকও করা হয় নাই, আবার গিয়ারও দেওয়া হয় নাই, বাহ্যিক কোনো বল দেওয়া হয় নাই। তাহলে আদিবেগ এবং শেষ বেগ কি, সেম। আদিবেগ এবং শেষ বেগ সেম কখন হয়, সমবেগের ক্ষেত্রে। যখন তুমি একই বেগে চলতেছো, বেগের মান কোনো পরিবর্তন হচ্ছে না। সমবেগ কিভাবে হইলো, 10-এ চলতেছিল গাড়িটা, আজীবন 10-এই চলতে থাকলো, তাহলে এটা তো সমবেগ, তাই না? আচ্ছা, তাহলে কি হবে, ইউ সমান সমান ভি হবে কখন, সমবেগের ক্ষেত্রে। আর সমবেগের ত্বরণটা 0। সমবেগের ত্বরণ 0 মানে হচ্ছে বল 0। আর জড়তার প্রথম সূত্রে বল 0 থাকে কেন, কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না। তাহলে আমাদের বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম ভাই সূত্র প্রতিপাদন। হ্যাঁ বলো, বলো। অ্যাটেনশন বাড়ানোর কোনো দোয়া আছে? অ্যাটেনশন বাড়ানোর দোয়া, তাহলে তো সবাই দোয়া দিয়ে অ্যাটেনশন বাড়াইতো। দোয়া তো আমারও দরকার তাহলে। অ্যাটেনশন লাগবে, অ্যাটেনশন লাগবে, তাহলে কষ্ট হবে ভবিষ্যতে পরীক্ষার আগে যে অবস্থা। এই যে আমি বলতেছিলাম না যে আমার একটা স্টুডেন্ট আছে এসএসসি, তোমাদের এক ব্যাচ বড়, পরীক্ষা দিবে এই 10 তারিখ থেকে পরীক্ষা। তো তো আজকে মনে করো যে আমাকে গতকালকে রাত 12টা-1টার দিকে ফোন দিছে, ভাই আমার ক্লাস নেন একটা ভাই। কারণ হচ্ছে এত প্যারার মধ্যে আছে, এখন পরীক্ষার সময় অনেক প্যারা যায়, বুঝছো, ওই যে আগে না পড়া থাকলে। ও আগে যেমন পড়ে নাই, এজন্য এখন অনেক বেশি প্যারা খাচ্ছে, যে রাত 2টা নাই 3টা নাই, সারা দিন রাত উল্টাপাল্টা হয়ে পড়তেছে, মাথা নষ্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ওই প্যারাগুলা সামনে যদি না নিতে চাও, তাহলে একটু একটু করে ইনজেক্ট করো নিজের মধ্যে, নিজের মধ্যে এই পড়াগুলা ইনজেক্ট করতে থাকো। তাহলে একবারই যে পারবা এমনটা না, আমি তোমাকে বলতেছি না যে প্রথমবারই পড়লে পারবা, মনোযোগ থাকবে অনেক বেশি, এরকমটা কিন্তু না। ধরো যে যতটুকু পারা যায় নিজেকে সংযত রেখে আর কি, যতটুকু মনোযোগ দিয়ে পড়া যায়, মানে অ্যাটেনশন যতটুকু দেওয়া যায় দিব, অন্তত ক্লাসের টাইমটুকু। পরবর্তীতে একটু রিভিশন দিলা, এই অধ্যায়টা তোমার মনে করো আরো 2-3 বার পড়া হবে পরীক্ষার আগে, রিভিশন হবে 2-3 বার, তখন দেখবা যে এগুলো না ভাল লাগতেছে, ক্লিয়ার হয়ে যাবে। আর তোমার কাছে যদি একটা সুন্দর গোছানো নোট থাকে, তাহলে নোট দিয়ে তুমি পার পেয়ে যাবা। আসলে নোট দিয়ে তুমি পার পেয়ে যাবে, পরে কিন্তু মানে তোমার পড়তে ইচ্ছা থাকবে, কিন্তু পড়ার সোর্স থাকবে না, কি থেকে পড়বো, কই থেকে পড়বো, কি পড়বো, এগুলো কিন্তু বুঝবা না। তো এখন মোটামুটি যদি তুমি খাতায় তুলে রাখো, ধরো যে কিছু কিছু জায়গায় অমনোযোগ ছিলা, সমস্যা নাই, ওগুলো রিভিশন হবে, তো তো সামনে ক্লিয়ার হয়ে যাবে। বাট একেবারে ছেড়ে দিলে কিন্তু হবে না, পরে নোট দেখলে মাথার উপর দিয়ে যাবে, যেখানে কি যেন বলছিল ভাই, মনেই তো নাই কিছু, এরকম একটা অবস্থা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো মানে অধ্যায় পড়বো এমনটা না, অধ্যায় শেষে হচ্ছে আমরা মূলত এখন আমরা অধ্যায়ের জানতেছি যে অধ্যায়ে কি কি আছে, অধ্যায়ের সূত্রগুলা কিভাবে আসতেছে, এইগুলা জানতেছি আমরা, কিন্তু অঙ্ক এখন করতেছি না, অঙ্ক করবো ভিন্ন টাইমে। অঙ্ক করবো আমরা ভিন্ন টাইমে, অঙ্ক তোমরা পার্সোনালি তোমরা করবা, প্লাস শেষের দিকে গিয়ে হচ্ছে আমি তোমাদের হচ্ছে টেস্ট পেপারগুলো সলভ করাবো আর কি। আচ্ছা, যদি থাকা হয় আর কি, দেখা যাক। সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0 হয়, বেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে আদি বেগ এবং শেষ বেগ হচ্ছে সেম হয়। কত ভাবে বলা যায় ত্বরণ 0 কখন হয় সমবেগের ক্ষেত্রে। ত্বরণ কি, বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ বৃদ্ধিই পাচ্ছে না, হার কই থেকে আসবে,
বেগ বৃদ্ধি পাচ্ছে না মানে কি, সেটা সমবেগে চলতেছে, বেগ বাড়তেছে না, বেগ যা আছে তাই আছে, সেটাই। ওকে, যদি আরও সমস্যা হয় তাহলে হচ্ছে নিজ দায়িত্বে অনলাইন থেকে যে ইউটিউবে আমি ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো একটু রিক্যাপ দিয়ে নিবা, 2x স্পিডে দিয়ে নিবা, একটু রিক্যাপ করে নিবা, দেখবা যে ভালো লাগবে। তখন 2বার করলে জিনিসটা ভালো লাগবে। আমি একটা জিনিস একবার পড়ে কখনো পারতাম না, আমি ব্রিলিয়ান্ট ছিলাম না, তো সবার মতো এক্সট্রাঅর্ডিনারি ছিলাম না, অনেকবার পড়ে 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 জোর করে শিখছি, এরকম একটা অবস্থা। তো জোর করে শিখে কিন্তু এখন মজা লাগে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, এফ ইকুয়ালস টু এম এ থেকে এইটা আমাদের প্রমাণ করা লাগবে, কারণ এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের একটা রূপ। মেইনলি দ্বিতীয় সূত্র কিন্তু এইটা, বাট এটা থেকে তো এটা আসছে, তো আমি এটাকে দ্বিতীয় সূত্র বলতে পারি ইনডিরেক্টলি আর কি। আর এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। কেন এটা প্রথম সূত্র? কারণ প্রথম সূত্রে বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় না, যে বস্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে আদি বেগ এবং শেষ বেগ কি হবে? সেম হবে। আগে মনে করো 0 স্পিডে ছিল, পরেও 0 স্পিডেই থাকবে, মানে স্থির। আর যদি গতিশীল থাকে সে গতিশীলই থাকবে। এটাই হচ্ছে প্রথম সূত্র ছিল। তাহলে এটা থেকে আমাদের এটা প্রমাণ করা লাগবে, সেইটাই আমরা এখন করব। তাহলে আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে বলতে পারি এফ ইকুয়ালস টু এম, এ মানে কি? এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সূত্র ত্বরণ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি একটু আর গুণন করে দাও, আর গুণন, তাহলে এফ এর সাথে টি গুণ হবে, তাহলে এফ টি সমান সমান হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। ওকে, আচ্ছা, এখান থেকে এফ টি, আচ্ছা প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে হচ্ছে এফ সমান সমান 0, কারণ বাহ্যিক কোনো বল কি হয় নাই? প্রয়োগ হয় নাই। তো বাহ্যিক কোনো যদি বল না থাকে তাহলে বল তো শূন্য। তাহলে বল যদি শূন্য হয়ে যায় তাহলে এই পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 সাথে টি গুণ হয়ে শূন্য হয়ে যাবে। এখান থেকে আসতেছে হচ্ছে এম ভি মাইনাস ইউ। এখান থেকে এমটাকে এপাশে ভাগ করে দাও, তাহলে 0 সাথে 0 ভাগ এম দিলে কি হবে? 0 হবে, ভি মাইনাস ইউ। এখান থেকে যে কোনো একটাকে এপাশে নিয়ে আসো, তাহলে এরকম আসবে ভি সমান সমান ইউ। দেখছো, প্রমাণ হয়ে গেছে। এইটা ছিল আমাদের দ্বিতীয় সূত্রের একটা রূপ, আর এটা ছিল আমাদের প্রথম সূত্র, ফার্স্ট ফর্মুলা। কি লিখলাম? এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এখন যেটা পড়লাম যে গতির দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আনলাম। তো এই জিনিসটা একটু সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, দ্যাটস ওয়াই আমি দেখাই দিলাম, কিন্তু এটা আগে কিন্তু কখনো পরীক্ষায় আসে নাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা এতটুকু ছিল। পরে এখন নেক্সট আমাদের আগাইতে হবে সামনে। ওকে, তোমাদের একটু রেস্ট নেওয়ার টাইম দেই, তোমার যেহেতু মনোযোগ আসতেছে না। মনোযোগ আসবে, এমন টাইমে আসবে যে পিছনে যখন দেয়ালে না পিঠ থেকে যাবে, এটা সবার ক্ষেত্রেই হয়, তখন আসবে। তা আমি বলতেছি না যে এখনই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব মনোযোগ আসবে, এরকমটা না, কিন্তু চেষ্টা করা লাগবে আর কি, নিজের একটু জোর করা লাগবে। কারণ দেখো, ঠিক ইসলামের মতোই আমাদের নামাজ কি, মানে শয়তানে তো সবসময় লাড়েই আর কি, নামাজ পড়তে মনছে না, কিন্তু জোর করে তো একটু হলেও আল্লাহ ভীরু হওয়া লাগে আমাদের। জোর করে পড়তে পড়তে অনেকে কিন্তু নামাজ প্রেমিক হয়ে যায়। তো এমনই তুমি প্রথম দিকে একটু নিজেকে একটু জোর করবা, নিজের ভালোটা চাইবা। তোমার ভালো কিন্তু তুমিই চাইবা দিন শেষে, আর কেউ না। সত্যি কথা যেটা, দুনিয়াতে তোমার ভালো আর কেউ চাইবে না দিন শেষে। তুমি দেখবা যে তোমার রেজাল্ট খারাপ হইলে পরিবার কত নিষ্ঠুর হয়ে যায়, এটা পরবর্তীতে দেখবা। এখন তো এটা ফিল করতে পারতেছে না, অনেক বেশি নিষ্ঠুর হয়ে যায় ফ্যামিলি, মানে গ্রাহ্যই করে না, এরকম একটা পরিস্থিতি। আমি আমার নিজ চোখে আমার ফ্রেন্ডদেরকে দেখছি কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। পড়াশোনায় জীবন এরকমটা না, তবে আমাদের অপশনটাই হচ্ছে এরকম। আমরা তো আহ, আমাদের মানুষ হইতে গেলে মোটামুটি জ্ঞানের ভান্ডারটা একটু ভারী করতে গেলে পড়াশোনাটা একটু করা লাগে। তো এটা করলে যে ক্ষতি এমনটাও না, বা এটা করলেই যে টাকা আর টাকা এরকমটাও না। অবশ্যই এটা থেকে টাকাও ইনকাম করা যায়, প্লাস মানুষও হওয়া যায়। তবে শিক্ষিত মানুষ খুবই কমই আছে আমাদের এখানে। শিক্ষিত মানুষ, শিক্ষিত অমানুষ কিন্তু বেশি শিক্ষিত মানুষের চেয়ে। দুটোই হওয়া লাগবে, মানুষ প্লাস শিক্ষিত আর কি। ওকে,
ক্লাস কবে থেকে? কালকে থেকে? আব্রাম, না ভাই পরশু। এত ছুটি পাইলা কেমনে? ভাই কালকে থেকে। কালকে তো ওই গাজার জন্য একটা মুভমেন্ট আছে, ওই মুভমেন্টের জন্য তো ক্লাস সবকিছু বয়কট করা উচিত। তাইলে কি ভাই? কালকে যে হ্যাঁ ভাই। প্যালেস্টাইনের যে গাজা আছে, তো ওইখানের যে এরিয়াতে যে যুদ্ধ হইলো, তোমরা তো জানো সবকিছুই। তো ওইখানে একটা ওইটার জন্য হ্যাঁ একটা ভাই। শান্তিপ্রিয় মুভমেন্ট আছে পুরো দেশে। তাই ভাই তার মানে এই জন্য হচ্ছে পুরো স্কুল কলেজ সবকিছুই বন্ধ রাখা উচিত। আমাদের ইউনিভার্সিটি কালকে অফ দিয়ে দিয়েছে, আমার কালকে ক্লাস ছিল, সবকিছু অফ। তাহলে তাই ভাই আমরাও কি যাবো ভাই? না কালকে। তোমাদেরও যাওয়া দরকার নেই, ডিমোটিভেট করতেছি না, কিন্তু হাবিব স্যার তো উল্টা মানুষ, স্কুল খোলা রাখবে। পার্মানেন্ট স্কুল বন্ধ দিবে না? পার্মানেন্ট সারা জীবন। পার্মানেন্ট স্কুল কেমনে বন্ধ করবে? তাহলে কি করবেন ভাই? কালকে শান্তিপ্রিয় আন্দোলন করা হবে। শান্ত করে আন্দোলন করবো? হ্যাঁ, শান্তিপ্রিয় আন্দোলন করে তোমার হচ্ছে একটা মনোভাব দেখাইতে হবে যে গাজার পক্ষে বাংলাদেশ আছে, এর জন্য। ভাই কোথায় কষ্ট? আসলে দিন শেষে কিছুই না, কারণ আমরা তো তেমন কোনো উপকার করতে পারতেছি না। বাট ইন্টারন্যাশনাল ট্রাইম্বুলেন্সে যদি কোনো একটা নিউজ প্রেস করা যায়, তাহলে এটা ভালো। যে মনে করো যে বিভিন্ন দেশ যদি এই কাজটা করে, তাহলে হচ্ছে মোটামুটি একটা ইনফরমেশন জাতিসংঘের কাছে যায় যে সবাই যে কাজটা হচ্ছে সব দেশই ভেটো দেওয়ার চেষ্টা করতেছে, তখন তাদের একটু আর কি টনকে লাগতে পারে। দ্যাটস ওয়াই এই কাজ করা আর কি। ভাই হ্যাঁ, জাতিসংঘের কাজ দিতে হইতেছে বিশ্ব শান্তি বিশ্ব শান্তি রক্ষা শৃঙ্খলা করা, বজায় কিন্তু রাখা না। জাতিসংঘের সিটে যারা বসছে ওরা তো মুসলমান। ওরা কি দেয় না তোমার কি এইসব বাকি আছে? করতেছে? ওরা ওহা। ওরা দেখে না যায় অবৈধ কাজ করতেছে, হ্যাঁ আমাকে বলতে দেখতেছে, বাট ওই যে বললাম যে সবকিছুই তো দেখা যায় যে আমেরিকার দাসত্ব অবস্থা আর কি। তোমার বন্ধু দিব। বুঝতে পারছি। ওরা ইনডিরেক্টলি চুপ থাকে। কিরে, ওরা গেল কোথায়? ভাই ট্রাম্প তো মনে হয় ভালো না। ট্রাম্প তো ভালোই নাই, ট্রাম্প ভালো হইলে তো হইতোই। আমারে বসে দিতে পারে। তো এটা হচ্ছে তোমাদের বল অধ্যায়ের এমসিকিউ শিট। এটা আমি তোমাদের দিব অধ্যায়টা শেষ করে, এগুলো সলভ করবা বসে বসে। নৈবিত্তিক। হ্যাঁ হ্যাঁ, নৈবিত্তিক, বিভিন্ন স্কুল কলেজ প্লাস বোর্ডের এমসিকিউ, এগুলো করলে মোটামুটি কাউন্ট করে যাবে এসএসসি তে। চেষ্টা করবা যে ভিডিও রেকর্ড গুলো আছে এগুলো একবার করে 2x এর স্পিডে দেখার জন্য আর কি। তাহলে একটু দেখবা যে মনে পড়বে, তখন একটু কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, আমাদের আরেকটা ছোট টপিক আছে, সেইটা পড়ি এখন। 10 মিনিট আছে, 10 মিনিট আমাদের পড়া হয়ে যাবে। ওইটার ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব না, বাট ওইটার যে কি বলে এক্সপ্রেশন যেটা, ইকুয়েশন যেটা, সেটা আনবো আর কি। এটা হচ্ছে বন্দুকগুলি টপিক, বন্দুকগুলি। এটা ব্যক্তি মনে হয় বই নাই। বইয়ে কিছুই নাই, বই খুলে দেখো। আমরা বই পড়বো না, তুমি বই ওইটা বিক্রি করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বই বিক্রি করে দিলেও কোনো সমস্যা নাই, তুমি শুধু নোটটা পড়বা, যে নোটটা হাতে করতেছো, এনাফ, মোর দেন এনাফ।
সার্ভিস টাইমের কাছে বেচছে নেই সমস্যা। আচ্ছা বন্দুকগুলি যেটা বন্দুক তাকাইতে পারবো না, দাঁড়াও দেখি ট্রাই করি। এডব্লিউ ভাগে ও সেই বাড়িতে টয়লেটের বন্দুক আছে না ওরকম একটা। এটা এটা হচ্ছে ওয়াটার গান। বন্দুক আছে। সেই সে। একে খাইতেন আচ্ছা এটার ভিতরে মনে করো যে এই যে গুলি আছে আর কি। তো সেই দুইটা কন্ডিশন আমাদের এখানে, একটা হচ্ছে আমাদের আদি অবস্থা এবং আরেকটা হচ্ছে আমাদের শেষ অবস্থা। তো আদি অবস্থায় বন্দুকটাও স্থির অবস্থায় থাকে, বন্দুকের ভিতরে যে গুলিটা আছে সেটাও স্থির অবস্থায় থাকে। তাহলে ধরে নাও যে এইখানে বন্দুকের যে আদিবেগ সেটা হচ্ছে u1, তারপরে হচ্ছে গুলির যে আদিবেগ আমি এখানে লিখি যাও। বন্দুকের আদিবেগ হচ্ছে u1, বন্দুকের শেষ বেগ হচ্ছে v1। ভাই হ্যাঁ বলো। আখি বারবার নাকি আবার গ্রামে যাইবো? কবে? আচ্ছা সমস্যা নাই, গ্রামে গেলেও ক্লাস করবা, সমস্যা তোর নেই। কি বল? তুই আবরাম না? না তাহলে আখি ব্রেজি গা তোর বাইক হইছে আমাকে। আচ্ছা এখানে বন্দুকের আদিবেগ হচ্ছে u1, বন্দুকের শেষ বেগ হচ্ছে v1, গুলির আদিবেগ যেটা সেটা হচ্ছে u2। ভাই আতি বেগো V1 শেষ বেগো V1 কেন? আচ্ছা u1 v1 তো আলাদা, 1 দিয়ে বুঝাইছি যে এটা হচ্ছে 1 নাম্বার বস্তু, আর 2 দ্বারা বুঝাচ্ছি 2 নাম্বার বস্তু। u হচ্ছে আদিবেগ এবং v হচ্ছে শেষ বেগ। u1 দ্বারা বুঝাচ্ছি এটা বন্দুকের জন্য, তার মানে 1 দ্বারা যা লিখবো সবই হচ্ছে বন্দুকের জন্য, আর 2 দ্বারা যা লিখতেছি সবগুলো হচ্ছে আমাদের গুলির জন্য। চাইলে তুমি উল্টাটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা। তাহলে গুলির আদিবেগ হচ্ছে u2 এবং গুলির যে শেষ বেগ সেটা হচ্ছে আমাদের v2। ওকে, তাহলে বন্দুকের একটা ভর আছে, বন্দুকের ভর হচ্ছে মনে করো বড় হাতের, আচ্ছা m1 দিব, হ্যাঁ। তাহলে বন্দুকের ভর m1, আর গুলির যে ভর, গুলিরও তো একটা ভর আছে, গ্রাম হোক আর যাই হোক, গুলির ভর হচ্ছে m2। ওকে, তাহলে আদি যে অবস্থাটা আছে, তো আমাদের ভরবেগের যে সংরক্ষণশীলতার সূত্র আছে সেটা কি ছিল? আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান। সমান হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি। এখানে আমরা প্রথমেই আমাদের আদি ভরবেগের সমষ্টি কি হয় দুইটা বস্তুর জন্য, যেহেতু তার প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে m1 u1 প্লাস, তাহলে প্রথম বস্তুর ভরবেগ নিছি m1 u1, মানে গুলির আদি ভরবেগ নিছি। এখন সরি বন্দুকের আদি ভরবেগ নিছি, যেহেতু 1 দ্বারা বন্দুক বুঝাইছি। এখন m2 u2 হচ্ছে আমাদের গুলির আদি ভরবেগ, দুইটার আদি ভরবেগের সমষ্টি নিছি, যোগফল নিছি, সমষ্টি সমান সমান হবে m1 v1 প্লাস m2 v2, বন্দুকের শেষ ভরবেগ প্লাস গুলির শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগের সমষ্টি নিছি। ওকে, তো এখন প্রথমত আমাদের যেটা জানা লাগবে যে বন্দুকগুলির ক্ষেত্রে বন্দুকের আদিবেগ কি হয়? শূন্য হয়, কারণ বন্দুক তো গুলি করার আগে বন্দুকটা তো থেমে থাকবে, গুলিও থেমে থাকবে, তাহলে গুলির আদিবেগও কি হবে? শূন্য হবে। বন্দুকের শেষ বেগ কি শূন্য হবে? শূন্য হবে না। গুলি করার পরে
দেখো যখন গুলি ছোড়ো তুমি তখন কি হয়, এখানে এটা আঁকাবো কিভাবে? যখন গুলি ছুড়ে দাও গুলি এদিক বরাবর যায়, বন্দুকটা একটু দেখবা পিছন দিকে চলে আসে, বন্দুকটা পেছন দিকে চলে আসে, দেখবা যে কাঁধের মধ্যে ঠেকায় নেয়, কাঁধে কাঁধে একটা আঘাত লাগে, বা গুলি করার সাথে সাথে দেখবা যে পিছন দিকে ঝুঁকে পড়ে। যদিও এটা গেমে হয় না, বাস্তবেই হয়। মানে যখন গুলি করে, গুলিটা তো সামনের দিকে যাচ্ছে, তাহলে গুলি V2 বেগে সামনের দিকে যাচ্ছে, আর V1 বেগে হচ্ছে বন্দুকটা পেছনের দিকে যাচ্ছে। V1 বেগে বন্দুকটা পেছনের দিকে যাচ্ছে, এবং বন্দুকটা পেছনের দিকে যাচ্ছে না, পেছনের দিকে যাওয়ার জন্য এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। পেছনের দিকে যাওয়ার জন্য এই বন্দুকের যে বেগটা, শেষ বেগটা, সেটাকে বলা হয় পশ্চাৎ বেগ। এটা কখন? গুলি করার পরে, পশ্চাৎ বেগ। আমরা কি করি? ডান দিককে পজিটিভ ধরি, বাম দিককে অলওয়েজ কি ধরি? নেগেটিভ ধরি। বাম দিককে পজিটিভ ধরি এবং ডান দিককে অলওয়েজ নেগেটিভ ধরি। তাহলে এখানে আমাদের V1টা কি হবে? V1টা আমাদের নেগেটিভ হবে। কেন? এটা বাম দিক বরাবর, তো বন্দুকটা তো পেছনের দিকে বাম দিকে চলে যাচ্ছে, আর গুলি যাচ্ছে ডান দিক বরাবর। ওকে, তাহলে গুলিটা পজিটিভ ধরলে কোনো সমস্যা নেই। V2 হচ্ছে আমাদের গুলির শেষ বেগ, আর V1টাকে মানে স্পেশালি কি বলা হয়? পশ্চাৎ বেগ বলা হয়। কেন? এর বন্দুকটা পেছনের দিকে চলে যায় গুলি করার পর। তাহলে দেখো M1 কি? M1 হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভর হচ্ছে M1। U1 হচ্ছে বন্দুকের আদি বেগ। দেখো বন্দুকের আদি বেগও শূন্য, গুলি করার আগে গুলির আদি বেগও শূন্য। তাহলে এই পুরোটা কি হয়ে যাবে? এখানে শূন্য হয়ে যাবে। এখানে যেটা আসবে M1 V1 প্লাস M2 V2। তাহলে এখান থেকে এপাশ ওপাশ করলে কি আসবে? M1 V1 সমান M2 V2। এইটা আসলো। মাইনাস আসবে একটা, প্লাসটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বন্দুকগুলির জন্য স্পেশাল সূত্র। এখানে পরিচয়গুলো জানবো। M1টা হচ্ছে আমাদের বন্দুকের ভর, V1টা হচ্ছে আমাদের বন্দুকের বেগ, বন্দুকের বেগ বা বন্দুকের শেষ বেগ যেটা, বা বন্দুকের শেষ বেগ। স্পেশালি এটাকে বলা হয় পশ্চাৎ বেগ। M2 যেটা, সেটা হচ্ছে আমাদের গুলির ভর, আর V2 হচ্ছে আমাদের গুলির বেগ। তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো, সহজ কিন্তু। M1 V1 সমান M2 V2, সামনে একটা মাইনাস আসবে শুধু। গুলির বেগ। ওকে, তাহলে এই সূত্র পর্যন্তই আমাদের আজকে এই সূত্র পর্যন্তই তুলে ফেলো। ভাই লাস্টে কি লিখছেন এটা? আচ্ছা ওয়েট, হ্যাঁ লাস্টে লিখছি পশ্চাৎ বেগ। বন্দুকটা পেছনের দিকে চলে যায়, তো এর জন্য এই বেগের স্পেশাল নাম হচ্ছে পশ্চাৎ বেগ। ভাই আর এই জিনিসটা একটু মনে রাখবা যে বন্দুকের যে শেষ বেগ সেটা মাইনাস আসবে। বন্দুকের শেষ বেগ কেন মাইনাস আসবে? কারণ এটা হচ্ছে বিপরীত দিকে, যে বাম দিক বরাবর, মাইনাস ধরে নিছে এটাকে। বন্দুকের শেষ বেগ আসবে হচ্ছে মাইনাস। আর যখন তুমি পশ্চাৎ বেগ লিখবা, যে বন্দুকের পশ্চাৎ বেগ, একই কিন্তু, পশ্চাৎ বেগ আর শেষ বেগ কিন্তু একই জিনিস। বন্দুকের পশ্চাৎ বেগ আর বন্দুকের শেষ বেগ তো একই, কিন্তু যখন তুমি পশ্চাৎ কথাটা লিখবা, তখন আর মাইনাস চিহ্নটা দিবা না। মাইনাস চিহ্নটা কি করবা না? দিবা না, কারণ তুমি তো লিখেই ফেলছো পশ্চাৎ বেগ মানে পিছনের বেগ, তখন আর মাইনাস চিহ্নটা দিবা না। আর যখন বন্দুকের শেষ বেগ লিখবা তখন মাইনাস দিবা। ঠিক ত্বরণ এবং মন্দনের মতো। যখন ত্বরণ লিখি তখন প্লাস মাইনাস দুইটাই দেওয়া যায়, মন্দন যখন লিখবো তখন মাইনাস দেওয়া যাবে না। ওকে, আল্লাহ হাফেজ ভাই।